হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদেরকে আজকে একটা কথা বলি। কি কথা জানো? আচ্ছা, আমরা যখন দরিদ্র হই, সবচেয়ে বড় আমাদের সমস্যা কোনটা জানো? টাকা পয়সা। আমরা কারণ টাকা পয়সা না থাকলে খেতে পাবো না, কিছু আমরা জামা কাপড় পরতে পারবো না, ভালো জায়গায় থাকতে পারবো না। তো তার জন্য অনেক সময় কি করা হয়, একটা পরিবার কি করে, ভালো যখন কিছু উপার্জন করতে চাই তখন তারা তাদের স্থান পরিবর্তন করে। কারণ তারা জানে এইখানে যদি আমরা থাকি আমরা কিছু করতে পারবো না, আমরা বেঁচে থাকতে পারবো না। তখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এখান থেকে আমাদের যেমন হোক করে চলে যেতে হবে। কিন্তু চলে যেতে হবে তো ঠিকই, এর অন্যদিকে আরেকটা কষ্ট আছে। কি কষ্ট? আমরা আমাদের এর সঙ্গে জড়িত স্মৃতিকে হারিয়ে ফেলবো। কারণ যেখানে কোনো একটা বাচ্চা, কোনো একটা ছেলে, ছোট ছেলে কিংবা মেয়ে, তার স্থান যখন তাকে পরিবর্তন করতে বলা হয়, তার আপনজন থেকে শুরু করে তার ঘর বাড়ি পরিচিত জায়গা সবকিছু যেন সবকিছু ত্যাগ করে দিতে হয়। ত্যাগ করার ফলে একটা কষ্ট সৃষ্টি হয় মনের মধ্যে। ওই কষ্টের সাথেও তাদেরকে কি করতে হয়, কিছু ভালো পাওয়ার জন্য অন্যত্র চলে যেতে হয়। ওই কষ্ট কি কি ছেড়ে যেতে হয়েছে, কেন যেতে হয়েছে, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা যদি আমার আলোচনার সঙ্গে যুক্ত থাকতে চাও, তাহলে তোমরা স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সঙ্গে আর সাকিনা ম্যামের সঙ্গে যুক্ত থাকো, তবেই জানতে পারবে কি কি হয়েছিল। চলো স্টার্ট করি। দেখো কি আছে, আসলে অপু কিন্তু ঘুমায় না। এখানে কি বলছে, সে ঘুমায়নি, সে জাগিয়া ছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার সে সব কথাবার্তা হইতেছিল, সে সব শুনিয়াছে। মানে কি হচ্ছে, তাদের মা আর বাবার মধ্যে নিশ্চয়ই একটা কোনো কিছু আলোচনা হচ্ছে। তো সেগুলো অপু কি করছে, সে শুধু ঘুমানোর একটা ভান করছে, কিন্তু সে ঘুমাচ্ছে না, কিন্তু সেগুলো সে মনোযোগ দিয়ে একদম শুনছে। তাহারা এ দেশের বাস উঠাইয়া কাশি যাইতেছে। দেখো এখানে কি বলছে, কাশি। কি বলেছে দেখো, কাশি। এই কাশি কোথায় অবস্থিত জানো? এই কাশি হলো উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত। তারা কাশি চলেছে। এদেশ অপেক্ষা কাশিতে থাকিবার নানা সুবিধা কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। কি বলছে, তারা যদি কাশি চলে যায় তাদের কি হবে, নানা রকম তারা সুযোগ সুবিধা পাবে, ভালোভাবে থাকতে পারবে, ভালোভাবে পড়তে পারবে, ভালোভাবে খেতে পাবে। তো তার জন্য তার মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা হচ্ছিল। তো ওই কথাটা কে শুনেছিল? অপু। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে। সেখানে তার বাবা আগেও গিয়েছে ওইখানে। তো সে কারণে কি হচ্ছে, তার বাবার পুরো মানে এরিয়াটা একদম পরিচিত। সেখানে তার বন্ধুত্ব আছে, মানে অনেকজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। অনেকজনকে তিনি চেনেন, তাকে আবার অনেকে মানেন, এরকম আছে। জিনিসপত্রও সস্তা। কি বলছে এখানে, যে যেসব জিনিসপত্র আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে সেগুলো খুবই সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল, সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই, দুঃখ এদেশে 12 মাস লাগিয়াছে, সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। এখানে বলছে যেন এখানে সবকিছু যেন মনে হচ্ছে দামি। তার কারণে কি হবে, তারা কিছু যেন কিনতে পারছে না, যেটা আমাদের প্রয়োজন সেটা যেন নিতে পারছে না। তো সেখানে যখন সে শুনলো যে সবকিছু সস্তা কম দামের মধ্যে সেগুলো পেয়ে যাবে, তখন তার মায়ের মধ্যে কি একটা যেন একদম আগ্রহ প্রকাশ হলো, সে সেখানে গেলে তাদের যত দুঃখ ছিল সবকিছু যেন গুছিয়ে যাবে। মা যাইতে পারলে আজই যায়, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। তার মায়ের কি হচ্ছে, এখানে সর্বজয়ের ইচ্ছা কি, আজ যদি সে সম্ভব হয়ে যাওয়া, সে আজই চলে যাবে, যেন তাকে এখানে থাকতেই ইচ্ছা করছে না। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবার সব দিক করিয়া ফেলিল। মানে একদম যাওয়ার জন্য যা যা করতে হয় হরিহর তাই তাই ব্যবস্থা করে নিল। সে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না, সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ দিয়া দিল। কি করছে এখানে, মনে করো একটা যদি তার যদি একটা থাকে, যা মনে করো আলমারি আছে, হাড়ি, এসব নানা রকমের যেসব বড় বড় জিনিসপত্র গুলো, সেগুলো তো সে একটা স্থান থেকে অন্যত্র নিয়ে যাওয়া খুবই কষ্টকর। সেগুলো কি করছে, সেগুলোকে সে বিক্রি করে দিয়ে যা যা দেনা ছিল সেগুলোকে শোধ করে দিচ্ছে। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তপোষ, সিন্দুক, পিঁড়ি ঘরে অনেকগুলি ছিল। মানে দেখো, তক্তপোষ মানে যে বলে না, তো খাট, এগুলো সব যেগুলো থাকে সেগুলো, আরো যে নানা নানা বড় বড় জিনিসপত্র ছিল সেগুলো সবই
খবর পাইয়া ওপাড়া হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। মানে মনে করো যাওয়ার জন্য সে কি করছে, যেই দামে কিনেছে তার তুলনায় সে কম দামে দিয়ে দিচ্ছে। তো যারা যারা শুনতে পেয়েছে যে সস্তার মধ্যে পেয়ে যাবে, তো অনেকে কিনতে চলে এসেছিল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন। মানে যারা সব ছিল, যারা তাকে সেসব মুরব্বী মানে যেসব বৃদ্ধারা ছিল তাকে একটু বোঝানোর চেষ্টা করলো। নিশ্চিন্দপুরের দুগ্ধ ও মৎস্য সে কত সস্তা বা কত অল্প খরচে সেখানে সংসার চলে, সে বিষয়ে একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। মানে সেখানে কেমন কি ব্যবস্থা আছে সে মুখে মুখে যেন সকলকে জানিয়ে দিল। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রী সাবিত্রী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাপু আছেই বা কি দেশে যে থাকতে বলবো, তাছাড়া এক জায়গা কাদায় গুণ পুঁতে থাকাও কোনো কাজের নয়। এ আমি নিজেকে দিয়ে বুঝি মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। কি বলছে এখানে দেখো, কেমন কি ব্যবস্থা, এখানে কেমন কি অবস্থা যে জানা সকলেরই জানা আছে। তো কি মুখ নিয়ে বলবে যে এখানে থাকো, তো তারা তো জানে যে কেন সে চলে যেতে চাইছে, কারণ এখানে সে যদি থাকে তার জীবনটা পুরো দুঃখের মধ্যেই কাটবে। দেখি এবার তো ইচ্ছে আছে চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেয়। কি বলছে, একটা চন্দ্রনাথ মনে করো মন্দির কোনো কিছু তীর্থস্থান আছে, সেখানে সে যাওয়ার একটা ইচ্ছা আছে, যদি বলেন ভগবানের ইচ্ছা থাকে। রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। দেখো রানী মানে রানুদি যখনই শুনলো যে অপুরা চলে যাচ্ছে, তখন কি করলো, সে শীঘ্র একদম তাদের বাড়ি চলে আসলো। অপুকে বললো, হ্যাঁ রে অপু, তোরা নাকি এগা ছেড়ে চলে যাবি? আবার দেখো প্রশ্ন করছে, তোরা নাকি এই গ্রামটা ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। আবার বলছে যে অপুকে যখন জিজ্ঞাসা করলো সত্যি চলে যাবি, তখন অপু বললো, মাকে জিজ্ঞাসা করো সত্যি কি মিথ্যা। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। প্রথমে কি হলো, রানী বিশ্বাস করেনি যে তারা সত্যি চলে যাচ্ছে। যখন সর্বজয়া বলল তখন সে অবাক হয়ে গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে। বলছে, আবার তাকে জিজ্ঞাসা হচ্ছে কোন টাইমে যাবি, তো সে কি বললো যে সামনে যে বুধবারটা আছে তার পরের বুধবারে তারা যাবে। আসিবে না আর কখনো? আবার দেখো এখানে জিজ্ঞাসা করছে যে কখন আর আসবে কি। রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলল, তুই যে বলিস নিশ্চিন্দপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গা ছেড়ে তুই যাবি কি করে? এখানে আবার দেখো রানু যে তাকে প্রশ্ন করছে যে তুই তো বেশ বলেছিলিস যে এটা খুবই সুন্দর, এর মতো কোনো গ্রাম নেই, এর যে নদী এর যে মাঠ যেন খুবই যেন সুন্দর, তুই কি করে ছেড়ে যাবে এগুলো? অপু বলিল, আমি কি করব, আমি তো আর বলিনি যাওয়ার কথা, বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। এখানে দেখো সে বলছে যে আমার কোনো ইচ্ছা নেই। কার ইচ্ছা নেই? অপুর কোন রকম ইচ্ছা নেই, যে তার বাবার ইচ্ছাতে এখানে থাকলে আমাদের কিচ্ছু হবে না, আমরা কষ্টের মধ্যে জীবন যাপন করতে হবে, আমাদের যদি আমরা ভালো কিছু চাই তাহলে আমাদের স্থান পরিবর্তন করতেই হবে। আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। মানে এখানে দেখো যে খাতাটা সে লিখেছিল সে কি বলছে, সে রানুদিকে দিয়ে চলে যাবে, যদি যখন সে বড় হয়ে এখানে আসবে তাহলে নিশ্চয়ই একবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও তো শেষ করে দিলি নে, খাতায় নাম সইও করে দিলি নে, তুই বেশ ছেলে তো অপু। আবার বলছে যে একটা গল্প লিখেছিল সেটা তো সে ইনকমপ্লিট করেই রেখেছিল, পুরো শেষ করেনি। তা সেখানে আবার কি বলেছিল, শেষ করলে সে তার নাম সই করে দেবে, তাও করেনি। তো এখানে তাই তাকে রানু এই কথাগুলো বলেছে। চোখের জল চাপিয়া রানী দ্রুত পদে বাটির বাহির হইয়া গেল। এখানে কি হলো, যখন সেই গল্পটা মানে কথাগুলো শুনলো যে তারা চলে যাচ্ছে, তখন তার চোখ দেখিল অশ্রু আসলো, জল পড়তে লাগলো, তখন সে কি করলো, বাড়ির বাইরে চলে গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছিমিছি কেন রাগ করে, সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া যাইতেছে? এখানে দেখো সে আবার বলছে যে রানুদি কেন যে তার উপর রাগ করছে সে কিছু বুঝতেই পারছে না। তার তো কোনো ইচ্ছা নেই গ্রাম ছেড়ে যাওয়ার, ইচ্ছা তার বাবার, কারণ এখানে তাদের দিন চলছে না, তো তাই সে এই প্রশ্নগুলো করছে। স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কথা হইল। কি হচ্ছে এখানে, পটুর সঙ্গে তার কথা হলো।
পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়ে তাহার মনটা বেজায় দমিয়া গেল। মানে যখন পটুও শুনলো যে অপুরা চলে যাচ্ছে, তখন ও মানে পটুও খুব দুঃখ পেল। মলান মুখে বলিল, তোর জন্য নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, একদিন মাছ ধরিবি না তাতে? মানে যে পুকুরে থাকে না যেসব শ্যাওলা থাকে সেগুলোকে পরিষ্কার করলো কার জন্য? অপুর জন্য। তাতে মাছ ধরার জন্য। আবার তাকে জিজ্ঞাসা করে, তুই যদি চলে যাস কার সঙ্গে এবার সে মাছ ধরবে? এবার রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠী বিহার অল্প দিনের পরে পরেই পড়িল। মানে এইসব যেসব আমাদের অনুষ্ঠানগুলো আছে, রামনবমীর দোল, চড়ক পূজা, গোষ্ঠী বিহার, এগুলো সব যেন পরপর আছে। প্রতি বছর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। মানে যখন এইসব অনুষ্ঠানগুলো আসে তখন অপু খুবই আনন্দ পায়। তার মনের মধ্যে একটা আলাদাই যেন আনন্দ থাকে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। মানে কি হচ্ছে, খাবার পরে যে ঘুম থাকতো সেগুলোকে তারা ত্যাগ করে এগুলো দেখতে যেত। অপুর দিক হইতে অবশ্যই এবারও তাহার কোনো ত্রুটি হইল না। মানে এগুলো তার কোনো রকম ভুল ছিল না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। কি হলো? যে আতুরি বুড়ির কথা আমরা আগেই পড়েছি। চড়কের দিনে কি হলো? সে মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোলচালা ঘরখানা। মানে এখন যে চড়ক পূজার জন্য যে একটা মেলা বসে, সেখানে কার বাড়ি? এই আতুরি বুড়ির বাড়ি। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। মানে অনেক লোক এসেছে, তো সেটা দেখে কি হলো? অপুও গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়েছিল, তখন সে ছোট্ট ছিল। এখন তার সে কথা মনে হইলে হাসি পায়। মানে তারা কি ভেবেছিল? আতুরি বুড়িকে কি ভেবেছিল? তারা ডাইনি ভেবেছিল। ভয়েতে তারা মানে দৌড় দিয়েছিল। কিন্তু এখন যখন সেগুলো ভাবে, সেসব কথা, তার মনের মধ্যে যেন নিজে নিজেই যেন হাসে একটা। এরকম হয়ে থাকে ছোটবেলায়। দেবে কোনো জিনিস আমরা ভুলবশত ভয় পেয়ে থাকি, বড় হয়ে সেগুলো যখন আবার নিজেরাই মনে করি, তখন নিজেরাই মনে মনে হাসি। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, কিছু নয়। সে বুঝতে পারলো যে আতুরি বুড়ি কোনো ডাইনি নয়। গ্রামের এক ধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না। থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত? এখানে বলে তার যে আতুরি বুড়ি ছিল, তার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, তাকে দেখাশোনার মতো করার কেউ ছিল না। তাই আবার বলছে, এখানে প্রশ্ন করছে, দেখো, যে তাহলে সে যদি কেউ থাকতো, ওরকম করে সে কোনোদিন থাকতো? সৎকারের লোক হয় না। মানে কি হচ্ছে, যে এইসব কি বলে না, ক্রিয়াকার্য যেগুলো করাবে মারা গেলে, সেগুলোরও কোনো লোক নেই। পাঁচু জেলের ছেলে একটা হাড়ি বাহিরে আনিয়া ঢালিল, এক হাড়ি শুকনা আমচুর। ঝড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রি করিয়া দিনপাত করিত। মানে যেসব আমচুর তৈরি করতো সেগুলোকে কি করত? হাটে হাটে বিক্রি করত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। মানে অপু এগুলো জানে যে একটা যে কিছুদিন আগে ধরো মেলা হয়েছে, তাকে সেখানে এই আমসি, দেখো এখানে বলে দিয়েছে, এই আমসি বিক্রয় করতে দেখেছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মানে এখানে পট মানে কি? চিত্র, যেসব ছবি থাকে তার দিদি। এখন তো তার দিদি নেই, তো আগের বছরে তার দিদি ছিল, তার দিদির সঙ্গে খুবই আনন্দ করেছিল। মনে আছে সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। মানে ওর মনে আছে যে ওই দিনকে তার দিদির সঙ্গে তার ঝগড়া হয়েছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। আবার বলছে তাকে পয়সা দেবে একটা সীতাহরণের যে যেসব ছবি থাকে সেগুলো যদি দেখতে পাস, তার জন্য নিয়ে আসার জন্য। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পুটু পুতু পুটু পট, তাই তোর কিনতে হবে? আমি পারবো না, যা। কেন? রাম রাবণের যুদ্ধ একখানা কোনো কেন না? মানে কি হচ্ছে, সে ওইসব কোন রকম ওই যে সব চিত্রগুলো সে নিয়ে আসবে না। কার জন্য নিয়ে আসবে না? তার দিদির জন্য নিয়ে আসবে না।
তাহার দিদি বলল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। এখানে সে কি করবে, সে রাম আর রাবণের যে যুদ্ধ সেরকম একটা কিছু কিনে নিয়ে আসবে। তো তার দিদি কি বলছে, তোর সব সময় যুদ্ধ আর যুদ্ধ। কেন ঠাকুর, দেবতার পট বুঝি ভালো হলো না? মানে আবার কেন বলছে যে ঠাকুর এখানে সীতার যে পট কিনবে বলেছে সেটা কি ভালো নয় নাকি? দিদির শিল্পানুভূতি শক্তির উপর অপুর কোনো কালে শ্রদ্ধা ছিল না। মানে তার দিদি যেসব মানে কল্পনা করতো, যেগুলো পছন্দ করতো, অপু সেগুলো কখনোই পছন্দ করতো না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখে মনে পড়ে, তার মুখ মনে পড়ে পাখির ডাকে সদ্য ফোটা ওর কর্মীর ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মানে যখন এইসব গুলো দেখে তখন কার কথা মনে পড়ে, তার দিদির কথা মনে পড়ে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইতো, সে কোথায় চলিয়া গিয়েছে, কত দূর। কি বলছে, এইসব যখনই দেখতো অপু কি করতো, গিয়ে একদম একদম তাড়াতাড়ি করে তার দিদিকে গিয়ে শোনাতো। কিন্তু আজ তো তার দিদি নেই, সে যেন অনেক দূর চলে গেছে, যে কখনো আর ফিরে আসবে না। আর কখনো কখনো সে এসব লইয়া খেলা করিতে আসিবে না। মানে আর কখনো এইসব নিয়ে তার দিদি খেলতে আসবে না। কেন আসবে না? তার দিদি তো আগেই আমরা দেখেছি যে তার দিদি মারা গেছে। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে, নতুন সুর তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল মালপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশি চাচিয়া বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিজে বাজাইতেছে। দেখো, সে যখন শুনতে পেলো কি হলো, একটা বাঁশি, কেউ একজন বাঁশি বাজাচ্ছে। কে বাজাচ্ছে? এখানে বলে দিচ্ছে মালপাড়ার হারান মাল। তো একটা বিজ্ঞাপন হিসেবে লোককে যে বোঝাবে যে বাঁশিটা সত্যি বাজানো যায়, তার জন্য নিজেই একটা বাঁশি কি করছে, বাজাচ্ছে। অপু জিজ্ঞাসা করলো, একটা ক পয়সা? এখানে সে বলছে যে একটা বাঁশি কত টাকা। হারান মাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়া গিয়াছে। মানে যে রান্নাঘর হয় না, সেগুলো অনেকবার ছেয়ে দিয়ে এসেছেন, তাই হারান মাল তাকে খুব ভালো করেই জানে। সে জিজ্ঞাসা করলো, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে? আবার তাকে বলছে, মানে সে শুনেছে যে তোমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, তাই তাকে জিজ্ঞাসা করলো তোমরা নাকি গ্রাম ছেড়ে চলে যাচ্ছ কি? তা কোথায় যাচ্ছ? হ্যাঁ গা, বলছে যে তাহলে কোথায় যাচ্ছ তোমরা? অপু 1.5 পয়সা দিয়ে সরু বাঁশের বাঁশি একটা কিনিল। কি করলো? তারপর অপু 1.5 পয়সা দিয়ে একটা বাঁশি কিনলো। বলিল, কোন কোন ফোঁটাতে আঙুল টেপো হারান কাকা। মানে একটা বাঁশি দেখবে কেমন হয়, অনেকগুলো দেখবে এরকম একটা ফোঁটা থাকে। তো সেখানে যারা বাঁশি বাজে একবার এই ফিঙ্গারটা দেয়, একবার এই ফিঙ্গারটা দেয়। তো তারা ওই জন্য কি করলো, অপু জিজ্ঞাসা করলো যে কোনটায় কোন মানে আঙুলটা দিলে তবে একটা বাঁশি বাজানো যাবে। একবার দেখিয়ে দাও দেখি। আবার বলছে যে একবার দেখিয়ে দাও, তাহলেই তো সে বাজাতে পারবে। চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের ছেলে মেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন করা শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে। মানে যা যা হয় মেলার মধ্যে তাই তাই হচ্ছে। কেউ কেউ নতুন জামা কাপড় পরাছে, বাঁশি বিক্রি হচ্ছে, অনেকে বাঁশি কিনে বাজাতে বাজাতে যাচ্ছে। গোষ্ঠ বিহারের মেলা দেখিতে 4-5 ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল। মানে কি, এখানে অনেকটা যেতে হয়, তারপরেও অনেকে সেখানে গিয়েছিল। সোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাড়ি, সবার সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। মানে মেলার মধ্যে কি হয়, নানা রকম তো জিনিস বিক্রি হয়। তো অনেকে কি করে, যাই হোক না যাই হোক কিনেই আনে। তো কারোর হাতে কিছু না কিছু জিনিসপত্র আছে। চিনিবাস বৈশুভ মেলায় বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সা তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। মানে সে কিছু কিছু তেলে ভাজা কিনে হাতে করে নিয়ে কোথায় চললো, বাড়ির দিকে চললো। কে চললো? অপু। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠী বিহার হয়? তার মনের মধ্যে আবার একটা প্রশ্ন জাগলো যে তারা যেখানে চলে যাবে, যে কাশিতে তারা চলে যাবে, সেখানে কি গোষ্ঠী বিহারের মতোই মেলা দেখতে পাবে? হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো আমি মেলা দেখবো। বাবা, নিশ্চিন্দপুর চলো, যাই না হয় 2 দিন
এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। আবার কি বলছে, চলে যাবে ঠিকই, যখন এইসব মেলাগুলো হবে, চড়ক মেলা হবে, তখন সে কোথায় আসবে, গ্রামে আসবে। গ্রামে এসে কাদের বাড়ি থেকে যাবে বলছে, এখানে যে খুড়িমাদের বাড়ি আছে সেখানেই সে কিছুদিন থেকে যাবে। চড়কের পরের দিন জিনিসপত্র বাঁধা ছাদা হইতে লাগিল। কাল দুপুরে আহার আদির পর রওনা হইতে হইবে। মানে তারা কি করবে, সবকিছু আবার জিনিসপত্র সব গুছিয়ে নিতে আরম্ভ করলো, মানে তারা খাবার পরে বেরিয়ে পড়বে। সন্ধ্যার সময় রান্নাঘরে দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। মানে সন্ধ্যার সময় মায়েরা যেমন খাবার করে দেয় তেমনই দিয়েছিল। নীলমণি জেঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে, চাহিয়া দেখে অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। মানে ওই যে নীলমণিদের যে একটা মানে জায়গা ছিল, সেখান থেকে যখন ওই জ্যোৎস্নার আলোটা পড়ছে সেটা খুবই সুন্দর লাগছে। অপু যখন ওটা দেখলো সে দুঃখ পেল, কেন, তারা যখন এই গ্রাম ছেড়ে চলে যাবে আর সেগুলো দেখতে পাবে না। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। মানে এতদিন সে আনন্দে ছিল ঠিকই, এবার যখন দেখবে একটা কোনো জায়গা যখন ছেড়ে চলে যেতে হয়, যত যেন দিন যেন কমতে থাকে, মানে এই জায়গাটা আমি ছাড়বো ছাড়বো হতে থাকে, তখন যেন বেশি যেন দুঃখ অনুভব হয়। এই তাহাদের বাড়ি ঘর, এই ওই বাসবন, সলতে কাগির আমবাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। মানে এই যতগুলো জিনিস ছিল, যা যা আনন্দ করেছে, সেগুলো কি করে অপু অনেকই ভালোবাসে। ওই অমন নারিকেল গাছ কি তাহারা সেখানে যেখানে যাইতেছে সেখানে আছে? আবার এখানে সে নিজে নিজেকেই প্রশ্ন করছে যে আমরা যখন চলে যাব আমরা কি এরকম নারকেল গাছ আজ দেখতে পাবো? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সে এখানে দেখিতেছে। জ্যোৎস্না রাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায়। মানে যখন থেকে তার মোটামুটি জ্ঞান হয়েছে এই গাছটাকে দেখে আসছে, যখনই এর মধ্যে জ্যোৎস্নার আলো পড়ে খুবই সুন্দর লাগে। সম্মুখ জ্যোৎস্নার রাত্রে ওই দাওয়ায় বসিয়া জ্যোৎস্নার ঝরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে, কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দপুর। মানে যখন এই জ্যোৎস্নার আলো দেখতো সে কি করতো, তার দিদির সঙ্গে কিছু না কিছু খেলতো আর মনে মনে কি ভাবতো, এই যে তাদের এই গ্রামটা খুবই সুন্দর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে? আবার দেখো নিজেকেই প্রশ্ন করছে, যেখানে যাচ্ছে এরকম যে তাদের যে বাড়ি আছে, বাড়ির যে রান্নাঘর, এরকম নারকেল গাছ আছে, সেগুলো কি সেখানে আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে? মানে কত কি বললো সে। দেখো এখানে দেখো বলেছে যে মাছ ধরতে পারবে কি, আম কুড়াতে পারবে কি, নৌকা চালাতে পারবে কি, রেল খেদিতে পারবে, কদমতলার সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? মানে যেগুলো এইখানে আছে সেগুলো কি ওখানে সে দেখতে পাবে? রানুদি আছে, আবার বলছে যে তার যে একটা রানুদি আছে, যে রানী, সে কি আছে? সোনা ভাঙার মাঠ আছে? এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছামিছি ছাড়িয়া যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। মানে যা যা জিনিসগুলো সে দেখেছে ছোট্ট থেকে, সেগুলো যেন সবকিছু ছেড়ে যাওয়ার জন্য তার মনটা যেন ছটফট করছে। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে, হরিহর পাশের ঘরে আহার আদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থ, দেখো এখানে কি তাকের উপরিস্থিত জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। মানে কি হচ্ছে, এই জিনিসপত্রগুলো সে নিয়ে যেতে পারবে কি, ওই জন্য একটু দেখছিল। উঁচু তাকের উপর একটা কলসি সরাইতে গিয়া তাহার ভিতর একটা কি জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। মানে কোনো একটা জিনিস সে যখন পারতে গেল, নিতে গেল, সেটা গেল সেখান থেকে পড়ে গিয়ে গড়িয়ে গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রইল। মানে সেটা যখন পড়ে গেল সেটাকে তুলে একটু দেখলো, দেখার পরে সে অবাক হয়ে গেল। ধুলা ও মাকড়সার ঝুল মাখা হইলেও
জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রহিল না। মানে যখন ওটাকে দেখলো, জিনিসটাকে দেখে তার যে ইতিহাস, তার যে অতীত, সেটা তার বুঝতে বাকি থাকলো না। সে ছোট্ট সোনার কৌটোটা আর বছর সেটা সেজ ঠাকুরনদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই, কৌটোটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্ক ভাবে দাঁড়িয়া রহিল। বৈশাখ দুপুরে তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনে শোন শোনু শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। যেসব জিনিসগুলো হয়েছিল সেগুলো ঠিক যেন অপু যেন বলতে থাকলো, যে যে একটা যে দুপুরের যে বৈশাখ মাসের যে একটা রৌদ্র, নির্জনতা মানে শান্ত, বাঁশবনের একটা শব্দ, সবকিছু যেন তার কানে আসে। আপন মনে বলল, দিদি হতভাগী চুরি করে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। মানে কি বলছে এখানে, একটা তার নামে কি হয়েছিল, যে দোষ দেওয়া হয়েছিল যে ও চুরি করেছে। তো তার দিদি কি করেছিল, সেটা চুরি করেছিল। কোথায় লুকিয়ে রেখে গেছে, একটা কলসির মধ্যে সেটাকে লুকিয়ে রেখে গিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্র ঝিমাইতেছে। সে শঙ্খ চিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। মানে যেগুলো সে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো, একটা শঙ্খচিল ছিল, সেটা যেন কি বলছে কেন দেখো, গাছের মাথায় সে ডাকিতেছে। দ্বৈপায়ন হ্রদে লুকায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রদের বেদনা করুণ মধ্যাহ্নটা একটুখানি দাঁড়াইয়া থাকে, সে হাতের কৌটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুড়িয়া ফেলিয়া দিল। মানে কি করলো, যে কৌটোটা সে হাতে পেয়েছিল সেটাকে নিয়ে সে একদম বাঁশবনের মধ্যে ছুড়ে দিয়েছিল। তাহার দিদি ভুলো কুকুরের ডাক দিলে সে ঘন বন ঝোপের ভিতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত। মানে একটা কুকুর ছিল, তার দিদি যখনই ডাকতো সেই কুকুরটা যেখানেই থাক না কেন ঠিক সে চলে আসতো। ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বইচি ঝোপের ধারে কোথায় গিয়ে সেটা গড়াইয়া পড়িল। মানে একটা যে ঝোপের মধ্যে সেই যেই কৌটোটা ছুড়ে দিল, সেটা যেন সেখানে গিয়ে পড়লো। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। মানে ছুড়ে দিল কেন, কেউ আর জানতে পারবে না কৌটোটার কথা। সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, কখনো জানাই নাই, এমনকি মাকেও না। মানে ওই যে কৌটোর কথা অপু কি করলো, কাউকেই জানায়নি, এমনকি তার মাকেও জানায়নি। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি রওনা হইল। এবার কি হচ্ছে, দুপুর একটু চলে গেলে যে হিরু গাড়োয়ান ছিল তার গরুর গাড়ি কি হলো, রওনা দিল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টা পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্র গাছপালার পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। বৈশাখ মাসের যে রৌদ্রতা থাকে সেটা যেন ঠিক বর্ষণ করছে, আবার কোন সময় 10টার মধ্যে একদম। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল, বলিল, অপুদা, এবার আড়িতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শোনাতে পেলি নে। এবার কি বলছে, একটা যাত্রা শুরু হচ্ছে। আর কে খবর দিচ্ছে অপুকে, এই যে পটু গাড়ির পিছনে আস্তে আস্তে খবরটা দিল। অপু বলল, তুই পালা, কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠে ধার দিয়া রাস্তা, মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটাই কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে। কাহারা মাঠের এক পাশে রাধিয়া খাইয়া আছে আগুনে কালো মাটির ঢেলা, ও এক পাশে কালি মাখা নতুন হাড়ি পড়িয়া আছে। মানে যেসব জিনিসগুলো মানে যেতে যেতে দেখেছে সেগুলোই সে বর্ণনা দিচ্ছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহার যেন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল, তারও একটা মনটা ঠিক ভালো ছিল না, কার, হরিহরের, যে ও ভাবছে যে মনে মনে কাজটা কি আমি ভালো করলাম। কতদিনের পৈতৃক ভিটে, ওই পাশের পোড়ো ভিটেতে যে সেসব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়েছিলই তো, যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নির্বিয়া গেল। মানে কিছুদিন হলেও সেগুলো ঠিক ছিল, জ্বলছিল, কিন্তু আজ থেকে কি হবে, ওইগুলো একদম সম্পূর্ণ যেন নিভে যাবে। পিতা রামচাঁদ তর্কভাগী স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন। সে আবার ভাবছে যে তার বাবা যে
এগুলো যখন দেখবে তখন আবার কি ভাববে তাকে নিয়ে। গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল অপু হা করিয়া সেদিকে চাহিয়া রইল। মানে কি করলো, যখন এই আতুরি বুড়ির ঘরটা দেখলো অপু একদম একেবারে হা করে যেন তাকিয়ে থাকলো। তাহার পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আসার যাইবার বাধা রাস্তার উপর উঠিল। মানে তারপরে কোথায় গেল, যে একটা রাস্তা বাঁধা ছিল সেখানে গেল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয় মনে হইল যা কিছু দারিদ্র, যা কিছু হীনতা, যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নব সচ্ছলতা। মানে কি হচ্ছে, যা দুঃখ কষ্ট ছিল এই গ্রামের মধ্যে যেন সে ছেড়ে চলে যেতে চায়। এবার একটা নতুন সে জীবন শুরু করবে যার মধ্যে থাকবে শুধু সুখ। ক্রমে রৌদ্র পড়ল। গাড়ি তখন সোনাডাঙ্গার মাঠের মধ্য দিয়ে যাইতেছিল। মানে গাড়ি চলতে থাকলো, কোথায় যেন সেটা পড়লো, এই যে সোনাডাঙ্গা রয়েছে সেখানের মধ্যে যেন গাড়িটা চলতে থাকলো। দেখো তাহলে আমাদের এই যে একটা পার্ট ছিল, এই পার্টটা এখানেই শেষ হলো। দেখো আমরা পুরো একদম শেষের দিকে আমাদের বলা চলে যে আর শেষ একদম মুহূর্তেই আছি, এবার শেষের দিকেই বলতে পারি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, আর আরো যদি ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ।